দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক দ্য টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, এবং আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সংবাদের শিরোনাম এবং খবরের পেছনের খবর নিয়ে বিশ্লেষণ করে থাকি। বিশ্লেষণের আগে আমি সংবাদপত্রগুলোর শিরোনামগুলো একটু দেখে নেই। দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আবু সাইদ হত্যায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। দৈনিক আমার দেশ, রয়ের কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য, নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের। দৈনিক ইত্তেফাক, রোজার আগে নির্বাচনের ঘোষণা, বিএনপি বলল ঐতিহাসিক, স্বাগত জানালেও তবে জুড়ে দিল জামায়াত, এনসিপি ও ইসলামী দলগুলো, নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের। দৈনিক সমকাল, তফসিল ঘোষণা ডিসেম্বরে, নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি। রাজধানীর ৯৮% শিশুর রক্তে উচ্চমাত্রার সীসা। দৈনিক যুগান্তর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি গড়ালো ভোটের মাঠে, ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। বিএনপির বিজয় র্যালি সমাবেশে তারেক রহমান, ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। দৈনিক মানবজমিন, রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতের, নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চায় এনসিপি। কালের কণ্ঠ, সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা। দৈনিক কালবেলা, নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ, দলগুলোর মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বিজয় র্যালিতে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, তারেক রহমান, বিএনপির বিজয় র্যালি। ভোট আয়োজনে ইসিতে চিঠি। দেশ রূপান্তর, চিঠিতে ভোটের হুইসেল। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ২৭ আগস্ট। নয়াদিগন্ত, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গান উপহার, প্রধান উপদেষ্টার সাথে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ। সাইদ হত্যার লাইভ ভিডিও, ২ পুলিশকে গুলি করতে নিজের চোখে দেখেছি, ট্রাইব্যুনালে রিনা মুর্মু। দৈনিক ইনকিলাব, সর্বত্র নির্বাচনী উচ্ছ্বাস, কেনাকাটা চলছে, সেপ্টেম্বরে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হবে। বণিক বার্তা, দেশে চাল উৎপাদনের তথ্য কতটা নির্ভরযোগ্য, নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি। দ্য ডেইলি স্টার, অ্যানাটমি অফ বিজিবি শুটিং ইন রামপুরা। দৈনিক নিউজ, আইসিটি চার্জেস XBRUR ভিসি 29 আদার্স। ইলিয়াস ভাই, আপনি শুনছিলেন শিরোনামগুলো। আজকে অধিকাংশ পত্রিকার প্রধান শিরোনামগুলো নির্বাচনমুখী হচ্ছে দলগুলো। তো গত ২-৩ মাস ধরে নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা অনেকে জানিয়েছেন, সেই শঙ্কাটা কি আসলে দূর হলো? আশা করতে চাই দূর হয়েছে, কারণ গণতান্ত্রিক দলগুলো যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ধরুন ভিন্নমত আছে, বাট সবাই কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং তারা চান যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। কারণ গত 15.5 বছরে যে দুর্বিনীত শাসন চলেছে সেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের নামে শয়ে শয়ে মামলা হয়েছে, ঘরে ঘুমোতে পারেনি, জেলে থেকেছে। তো এই অবস্থায় একটি গণতান্ত্রিক পরিবেশ দরকার এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়ার জন্য। কারণ এর কারণও আছে, আপনি দেখবেন যে রাজনৈতিক সরকার না থাকার কারণে আমরা কিন্তু নানা ধরনের সংকট মোকাবেলা করেছি এবং এখনও করছি। যেমন প্রথম সংকট হচ্ছে দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, দেশি বিনিয়োগও হচ্ছে না। এর ফলে কিন্তু একটু বেকারত্বের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে। তারপরে ধরুন আইনশৃঙ্খলার বিষয় দেখবেন অনেক জায়গায়, যেমন ধরুন কদিন আগেও একটি কলেজের ছাত্ররা আন্দোলন করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় রাতারাতি এবং 5 দিন পুরো ঢাকা শহরে কলাপস করে রেখেছে। তারপর দেখেছি যে 400টি ছোট বড় আন্দোলন হয়েছে এ পর্যন্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এবং এমন হয়েছে যে আন্দোলনকারীরা চিফ অ্যাডভাইজারের বাড়ির দেয়াল পর্যন্ত চলে গেছে। রাজনৈতিক সরকার যদি থাকতো এগুলো কিন্তু এরকম হতো বলে আমি মনে করি। আপনি দেখবেন যে প্রায় শাহবাগ বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন দাবি দেওয়াতে। রাজধানীর সবচেয়ে যে ব্যস্ততম এলাকা সেই জায়গাটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু জানি একটি আধুনিক নগরীতে
25% রাস্তাঘাট থাকতে হয়। আমাদের ঢাকায় আছে 7 ভাগ, 7 ভাগের আবার অধিকাংশ জায়গায় কিন্তু বিভিন্ন দোকানপাট নানা কিছু বসে দখল করে রাখছে। 1-2 ভাগ জায়গা আছে, সেখানে যদি এরকম শাহবাগের মতো জায়গায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়, এবং আন্দোলন যারা করে তারা এসে প্রথমেই রাজপথটি বন্ধ করে দেয়, জনগণের ভোগান্তি। সুতরাং রাজনৈতিক সরকার না থাকলে এ ধরনের সংকট কিন্তু আমাদের মোকাবিলা করতে হবে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মানুষের কিন্তু একটু ভোটের ক্ষুধা আছে। যারা এখন যাদের বয়স 38 থেকে 42 বা 36 থেকে 42, এরা কিন্তু ভোট দিতে পারে না একবারও, এবং এর সংখ্যা প্রায় 4 কোটি মানুষ ভোট দিতে চায়। আপনি দেখবেন, নিশ্চয়ই আপনি জানেন যে গত 15.5 বছরে আওয়ামী লীগের আমলে শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, কোথাও কোনো নির্বাচন, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি এফবিসিসি নির্বাচন আমরা ফলো করতাম, খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতো। তারপর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নির্বাচন, বিএমএ নির্বাচন, কিন্তু এগুলো কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো উনি সভাপতি, উনি সেক্রেটারি, এর বাইরে কিন্তু আর কিছু হতো না। সুতরাং মানুষকে ভোট দেওয়ার জন্য মুখেই আছে, এবং বাংলাদেশ কিন্তু ভোট একটি উৎসব। এবং এখন যেসব সংকটগুলো রয়েছে, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, শেখ হাসিনার মতো না, বিনা ভোটে না, প্রকৃত জনগণের ভোটে যদি পার্লামেন্ট নির্বাচিত হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক সংকট কেটে যাবে। কিন্তু সেই ব্যাপারে সবাই বলছে একটা ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন কি সম্ভব? আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, বাট এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ ইলেকশন করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। কারণ তারা যদি সরকার যদি ইভেন্ট পারমিটও করে, জনগণের যে ক্ষোভ রয়েছে স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু নির্বাচন করতে পারবে না, খুব টাফ হবে তার জন্য নির্বাচন করা। সেক্ষেত্রে ইনক্লুসিভ ইলেকশনটা আসলে কিভাবে হবে? জনগণ পার্টিসিপেট করলেই ইনক্লুসিভ হবে? জনগণ পার্টিসিপেট করলে আমি মনে করি, আর একটি দল তো শুধু নির্বাচনে আসতে পারছে না, অন্যান্য সব দল তো বাংলাদেশে আসছে। আমাদের নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলো আছে, তারা তো সবাই পার্টিসিপেট করবে বলে আমি আশা করি। জাতীয় পার্টির ব্যাপারেও তো একটা অবজারভেশন আছে, অনেকে বলছে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে দূরে রাখতে হবে, সেরকম দাবিও আছে তাদের। সেই দাবি আমারও, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, এর কি বলে যে বড় অংশীদার ছিল কিন্তু জাতীয় পার্টি, তাদেরকে লেজিটিমেট করছে কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন সময়, যেমন বিনা ভোটের নির্বাচন। ইভেন এটিকেও বলে না, বিনা ভোটের যে নির্বাচনটি হয়েছে 14 সালে, সেই ভোটে কিন্তু এমন প্রার্থীও ছিলেন যারা পার্লামেন্টে দাঁড়ায়নি, কিন্তু তাদেরকে পার্লামেন্ট সদস্য ঘোষণা করা হয়েছে, এরকম কিন্তু হয়েছে। সুতরাং জাতীয় পার্টি যে অপরাধ করেছে, যে এই আওয়ামী লীগের সঙ্গে মিলে বাংলাদেশের গণতন্ত্র যে বিপন্ন করার প্রক্রিয়ায় তারা ছিল, এই জন্য তাদের শাস্তি হওয়া উচিত। আমি খুব আশ্চর্য যে জাতীয় পার্টি একটি নেতাও, আমি জানি 2-1 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু কেউ এখনো অ্যারেস্ট হয়নি। আরও কিছু দল ছিল, যেমন থাকে তার নাম না বলি, যেমন আজকেও তারা বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো না, নির্বাচন করার পরিবেশ না। আমি নামই বলে দিই, চরমনাইয়ের যে পার্টি আছে, তারা কিন্তু বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, নির্বাচন করার পরিবেশ নেই। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কি নির্বাচন করার পরিবেশ নেই, এটা বলার কোনো সুযোগই নেই। কিন্তু তারা চাচ্ছে যে নির্বাচনটি যেতে না হয়। আপনি দেখবেন যে নির্বাচনের নির্বাচন না হলে তাদের আসলে লাভ কি? তাদের লাভ, তারা তো জিততে পারবে না কোথাও, তাদের লাভ এটাই, আমরা জিতবো না, কাউকে জিততেও দেবো না। আপনি দেখুন যে নির্বাচন ঘোষণা করা, নির্বাচনের কথা যখন আলোচনা হচ্ছিল, তখন বলা হচ্ছিল যে কিছু কিছু দল বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। কেন করতে হবে? যে এই নির্বাচন কমিশন কেমন সেটি আমরা পরীক্ষা করব। তো স্থানীয় সরকার নির্বাচন কমিশন পরীক্ষা দিল, পরীক্ষাটা ধরুন পাশ করতে পারো না, কারণ যেসব দলগুলো এ দাবি জানিয়েছিল, সেই দলের একজন ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, এগুলো কিন্তু নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। তখন তারা বলবে যে না, নির্বাচন কমিশন ভালো ভূমিকা পালন করেনি। তাহলে সেকেন্ড টাইম কি দিয়ে পরীক্ষা? এই নির্বাচন কমিশনের বাদ দিলাম, তখন তার স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, তখন আমি কি দিয়ে পরীক্ষা করব? এগুলো নির্বাচনের বানচালের একটি ষড়যন্ত্র ছিল। আমি খুব ভালো লাগছে যে আমাদের বিশ্বখ্যাত একজন মানুষ, আমাদের সরকার প্রধান, তিনি ঠিকই ঘোষণা করছেন নির্বাচনের ডেট, এবং পত্রিকায় যে খবরগুলো এসছে এখন কিন্তু সব দলই, এবং এই নির্বাচনের ডেট ঘোষণার পরে কিছু কিছু ছোটো দল রিয়াকশন দেখেছে, কিন্তু নির্বাচনের বিরুদ্ধে কিন্তু কেউ খুব বেশি বলেনি। এটি খুব ভালো দিক বলে আমি মনে করি। কারণ যদি বিভক্তি থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক দলগুলোর মধ্যে, আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে কিন্তু সবাইকে সাফার করতে হবে। তো আপনি বলছিলেন যে নির্বাচনমুখী এখন সবগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ বাদে।
তো এক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট তো আসলে নির্বাচন কমিশনের, তাদের প্রস্তুতিটা নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা এবং আইন শৃঙ্খলার বর্তমান যে অবস্থা এইটা আপনাকে ভাবাই কিনা? আসলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি কি উন্নতি হয়েছে? পুলিশের মোরাল জায়গাটাকে হয়নি, বাট আমি আশা করতে চাই যে উন্নতি হয়ে যাবে। আর তো নির্বাচন তো ধরুন আরো 6 মাস বাকি আছে বা আরেকটু বেশি সময়, এর মধ্যে উন্নতি হয়ে যাবে বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশন তারা তো বলেছে সেপ্টেম্বরের মধ্যে তারা সকল প্রস্তুতি গ্রহণ করবে। এবং নির্বাচন কমিশন এ পর্যন্ত যে কথাবার্তা বলেছে, যেমন আগে যে তিনটে নির্বাচন কমিশন ছিল যারা আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের নির্বাচন করেছে, এদের কথাবার্তা কিন্তু একটু ডিফারেন্ট। তারা চায় একটু সুষ্ঠু নির্বাচন উপহার দিতে, কারণ মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত, ভোটদান থেকে বঞ্চিত। তো এখানে আরেকটা কথা, আপনি আইন শৃঙ্খলার বাহিনীর কথাগুলো বলছিলেন, গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের সূত্র দিয়ে প্রথম আলো যে নিউজটা করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, নির্বাচনী দায়িত্ব থেকে র্যাবকে দূরে রাখার চিন্তা, এবং গতকালকে যে বৈঠকটি হয়েছে এখানে র্যাবের কাউকে রাখা হয়নি। আপনি কি মনে করেন র্যাবকে এখন নির্বাচন থেকে দূরে রাখতে ভালো হবে? দেখুন, র্যাবের তো আমাদের এখানে রেপুটেশন খুব খারাপ। তারা এমন কিছু কাজ করেছে, তারা যে তাদের যে মূল দায়িত্বটি ছিল যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, সেদিকে না গিয়ে তারা বিরোধী দলনে ব্যস্ত ছিল। এই জন্য কিন্তু তা এমন জানে যে আপনি জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং র্যাবের এখানে খুব প্রয়োজন আছে বলে মনে করেন। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বাহিনী আছে, যেমন ধরুন আর্মি আছে, আনসার আছে, পুলিশ আছে, অন্যান্য আরও সংস্থা আছে, বিজিবি আছে। সুতরাং এখানে র্যাব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং সিদ্ধান্ত যেটি নিয়েছে তারা কিন্তু ভালো নিয়েছে। যদি র্যাব না থাকে, র্যাবের প্রতি মানুষের এক ধরনের ঘৃণা আছে, আমি একটা সোজা বাংলা যেটা বলতে চাই। কারণ আপনি 9/7 মার্ডার নানা কিছুর সঙ্গে তারা জড়িত। এই যে গুম ঘরের কথা হচ্ছে, অধিকাংশ নাকি র্যাবের কার্যালয় বা তাদের এসেছিল। সুতরাং র্যাবের প্রতি মানুষের এক ধরনের ঘৃণা আছে, এটি যদি না থাকে তো খুব খারাপ হবে বলে আমি মনে করি না। কিন্তু সেই র্যাব পুনর্গঠনে কি কোনো ভূমিকা রাখছে? র্যাব সংস্কারের ব্যাপারে কি এই সরকার কোনো ভূমিকা রাখছে? আমার মনে হয় রাখছে না। বরং র্যাবে যে আর্মির আছে, এটি কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। আর্মির লোকজন যেখানে আছে, এই সিভিলিয়ান দায়িত্ব পালন করতে তাদের দেয়া হচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে যে এখানে আর্মির লোক রাখা বোধহয় ঠিক না। বরং র্যাব বিলুপ্তির একটা প্রক্রিয়া চলছে। আমি যতটুকু শুনেছি যে র্যাব থাকার দরকার নেই, তারা স্ব বাহিনীতে ফিরে যাবে যারা আছে। র্যাব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মনে করেন না? আরেকটি গুরুত্বপূর্ণ খবর আজকে অধিকাংশ পত্রিকায় এসেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে শুনানি ছিল এবং সেখানে আবু সাইদ হত্যা মামলা নিয়ে শুনানি হয়েছে এবং সেখানে লাইভ ভিডিও প্রদর্শন করা হয়েছে এবং সেখানে ট্রাইব্যুনালের একজন সাক্ষী দিয়েছে রিনা মুর্মু। উনি বলেছেন 2 পুলিশকে গুলি করতে নিজের চোখে দেখেছি। এখন পর্যন্ত বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারের যে গতিটা রয়েছে, এইটা নিয়ে আপনি সন্তুষ্ট কি? না, গতি খারাপ না, গতি ভালো। আমার মনে হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি 2টি মামলায় বোধহয় শুনানি শুরু হয়েছে, খুব ভালো। আর ভদ্র এটা বোধহয় ছাত্রী, রংপুর ইউনিভার্সিটির যে মেয়েটির নাম আপনি বললেন, রিনা মুর্মু, তিনি দেখেছেন, ভালো কথা। সারা বাংলাদেশের সব মানুষই দেখেছে কীভাবে এই ছাত্রটিকে গুলি করে হত্যা করা হচ্ছে। খুব দুর্ভাগ্য কি আওয়ামী লীগের লোকজনের এখনও কোনো কি বলে যে তারা বলছে এটিকে এআই দিয়ে তৈরি করা হয়েছে। যে হত্যাকাণ্ড সারা শুধু বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সেটি বলেছে যে এআই দিয়ে তৈরি। এখনও তাদের কোনো অনুতাপ নেই, কোনো কষ্ট নাই যে আমরা এতগুলো মানুষ হত্যা করেছি। তারা কিন্তু এখন নিজের পক্ষে ছাপাই গিয়ে যাচ্ছে। এটি খুব দুর্ভাগ্যজনক। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, আমি আশাবাদী এবং ডিসেম্বরের মধ্যে অনেক বিচার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং এনসিপি তো বরাবরই বলে আসছে যে সংস্কার, বিচার এবং প্রশাসনের নিরপেক্ষতা চায়। এই 3 বিষয়েই কি আপনি মনে করেন যে সরকার রাইট ট্র্যাকে রয়েছে? সংস্কার যেভাবে আগাচ্ছে বা বিচার যেভাবে হচ্ছে বা প্রশাসন নিরপেক্ষতা? সংস্কার এখনও আমি খুব ভালো, খুব দৃশ্যমান কিছু দেখছি না। বাট আমি আশা করতে চাই যে অনেকগুলো কমিটি হয়েছে, 11টি কমিটি হয়েছে, তারা তো নানা ধরনের প্রস্তাব দিয়েছে, অধিকাংশ কমিটি প্রস্তাব দিয়েছে। সেগুলো যে ইমপ্লিমেন্ট হয় এবং সেটি পরবর্তী সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি, নির্বাচিত সরকারের উপর। নির্বাচিত সরকার যদি সেগুলো করে তাহলে পরবর্তী যে নির্বাচন হবে সেটি খুব ভালো হবে। বাংলাদেশে কিন্তু স্বৈরাচারের বা প্রধানমন্ত্রী যে একক ক্ষমতা নানা বিষয় রয়েছে, আপনি জানেন যে সেগুলো আর ঘটবে না। এবং ছাত্ররা একটি কথা ঠিক বলেছে যে আমরা অতীতে যেভাবে দিন যাপন করেছি আগামীতে সেভাবে করবো, সেটা একই সঙ্গে কিছু অর্বাচীন পলিটিশিয়ান বলেছে যে বিএনপি আসলে আওয়ামী লীগের বিচার হবে না। আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। এক একজন নেতার নামে 300-400 মামলা, কোর্টের বারান্দায় তাদের দিন কাটে, জেলে থাকতে হয় অথবা পালিয়ে বেড়াতে হয়। বিএনপি আওয়ামী লীগকে স্যাক্রিফাইস করে দেবে? তো হয় না। এটি এক ধরনের বিএনপিকে একটা মেলাইন করা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল কিছু কিছু দলের মধ্যে। তো
এটাই এখন বোধহয় আশা করতে চাই যে। কিন্তু বিএনপিও কি জনগণকে আশ্বস্ত করার মতো কোনো কাজ করেছে যে তারা ক্ষমতায় গেলে এই বিচারগুলা করবে, সংস্কারগুলোর বাস্তবায়ন করবে? অবশ্যই করবে। তারেক রহমান সাহেব প্রতিদিনই বলছেন, তার প্রত্যেকটা বক্তৃতায় বলছেন, মানুষের কল্যাণের কথা বলছেন, মানুষ কীভাবে ভালো থাকতে পারে সেই কথা বলছেন, গণতন্ত্র কীভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই কথা বলছেন। এইখানে যে তারেক রহমানের কথাই আপনি বললেন, গতকালকে বিএনপির একটা বিজয় র্যালি ছিল, অধিকাংশ পত্রিকায় আসলে এই কোটটাই করেছে তারেক রহমানের, যে ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়। এর চেয়ে বড় ঐক্যের ডাক আসলে কি হতে পারে? এটা তো সবচেয়ে বড় ঐক্য। এবং তিনি কিন্তু রিপিটেডলি এটি বলে যাচ্ছেন, কারণ আমাদের এখানে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে একদম, ধরুন বিএনপি জামাত দীর্ঘদিন জোট ছিল, এখন কিন্তু পরস্পর খুব অনেক সময় খুব ন্যাকের সমালোচনাও করে। এটি যাতে না হয়, কারণ জামাতের নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু অনেক সাফার করেছেন। যদিও কেউ কেউ অভিযোগ করতে চান যে জামাতের অনেকে বা ছাত্র শিবিরের অনেকে আওয়ামী লীগে আশ্রয় নিয়ে ওই সময়, যেমন ওই দিন একজন বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, যাই হোক, কিন্তু তার সাফার করেছে, অন্যান্য দলগুলো সাফার করেছে, যেমন ছোটোখাটো দল যে মান্না ভাইয়ের দল, জুনায়েদ সাকির দল, তারাও কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নানাভাবে সাফার করেছে। এখন যদি এদের মধ্যে ঐক্যটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরাজিত শক্তি আবার, এবং তারা কিন্তু নানাভাবে চেষ্টা করেছে দেশে বিদেশে। দেখুন যে কদিন আগে তারা প্রশিক্ষণ দিয়েছে, জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে, যে বাংলাদেশে আক্রমণ করে কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, তারা আবার ফিরে আসবে। এবং কালকে আমি এক ভিডিও দেখলাম যে শেখ হাসিনাও কল্পনা আশা করছেন যে তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন, এবং তিনি সবসময় নাকি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন। সুতরাং ঐক্যটা সবচেয়ে জরুরি। ঐক্য যদি না থাকে তাহলে কিন্তু আবার পরাজিত শক্তি ফিরে আসার চেষ্টা করবে, এবং তারা যে দুর্বিনীত শাসন আগে চালিয়েছে এবার ফিরে আসলে কিন্তু আরও বেশি চালাবে। কিন্তু এই ঐক্যের কথা বলছিলেন যে ফ্যাসিবাদ বিরোধীর ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ রয়েছে, এর বাইরে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছে। এইটা কি শুধুমাত্র ভোটের জন্যে, না এই আন্দোলনের হিস্সা কার কত বেশি সেটা এস্টাবলিশ করার জন্য? আন্দোলনের হিসেবে তো একটি দল সবসময়, একটি বা দুটি দল সবসময় নিচ্ছে। যেমন ছাত্ররা বলেছে যে তারা এই আন্দোলনের অস্বীকার করছে না, বা তারা কিন্তু 1 মাস 6 দিন আন্দোলন করেছে মাত্র। বিএনপি, জামাত, অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা কিন্তু 15.5 বছর ধরে আন্দোলন করেছে, এবং তারা কিন্তু আন্দোলনের ফিল্ডটা তৈরি করেছে। শেষে এসে ছাত্রদের নেতৃত্বে আওয়ামী লীগ বিদায় নিয়েছে। সুতরাং এখানে এরকম ভাগাভাগি করা আমার মনে ঠিক না, সবারই অবদান আছে। বিএনপি বড় দল, তাদের অবদান আছে, জামাতের অবদান আছে, ইভেন নাগরিক ঐক্য বলেন, জুনায়েদ সাকির দল আছে, তারাও তো আন্দোলন করেছে। সুতরাং এই ভাগাভাগি করে নিজেদের মধ্যে বিভেদ বাড়িয়ে কোনো লাভ নেই। গণতন্ত্রের প্রশ্ন তো সবাই এক জায়গায়, এবং স্বৈরাচারের বিরুদ্ধে তো সবাই এক জায়গায়। সেটি যাতে অটুট থাকে সেই চেষ্টা তাদের সবার করা উচিত, এবং তারেক রহমান সাহেব সেটাই বলছেন। এবং এই যে আপনি এনসিপির কথা বললেন যে একটা নতুন দল, এখনো নিবন্ধন পায়নি, কিন্তু মাঠে তারা নতুন বন্দোবস্তের একটা রাজনীতির স্বপ্ন দেখিয়েছেন জনগণকে। এই স্বপ্ন দেখানো দলটা পারেনি, এই স্বপ্ন দেখানো দলটাও আসলে বাস্তবে কতটুকু জনগ্রহণ গ্রহণ করেছে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আপনার কাছে আরেকটা নিউজের দিকে একটু দৃষ্টি দিতে চাই। এনসিপির 5 নেতাকে কারণ দর্শানো নোটিশ। আপনি জানেন যে কক্সবাজারে 5ই আগস্ট ফ্যাসিবাদ পতনের দিনে তারা গিয়েছিলেন। এই নোটিশ হাস্যকর আমি মনে করি, কারণ তারা যে 5 জন, এবং প্রথম সারির 5 জন নেতা গিয়েছেন, তাদের আরও দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা কনসার্ন বডি যারা আছে তাদের না জেনে একই দিন, এবং সেদিন কিন্তু স্বৈরাচারের পতনের দিন। আমরা জানি যে প্রধান উপদেষ্টা সেদিন বক্তব্য রেখেছেন, তিনি জুলাই আন্দোলন ঘোষণা করেছেন। সেই দিনে 5 জন কক্সবাজার গিয়ে বিনোদন ট্রিপে যাবেন আর দলের কেন্দ্রীয় নেতারা যাবেন না, এটি জানেন না, এটি হতে পারে না। সুতরাং এটি লোক দেখানো আমি মনে করি। আপনি বলছিলেন যে নতুন বন্দোবস্ত আসলে তারা স্বপ্ন দেখাতে পারেনি, কেন মনে হলো? চরম হতাশ। আপনি দেখুন, আমি একটা উদাহরণ দিই। শেখ হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা কামাই করেছে। আমরা তার ভাষায় তিনিই বলেছেন যে 400 কোটি টাকা কামাই। আর আমাদের ছাত্র বন্ধুরা দেখলাম যে এই যে স্থানীয় সরকার উপদেষ্টা তার একজন পিএস বা এপিএস ছিলেন, নামও ভুলে গেছি, সে কদিনে কয়শো কোটি টাকা কামাই করেছে। তারপর একজন দরবেশ সাহেবকে দেখলাম এনসিপির, তিনি সারা রাত নাকি সচিবালয়ে ঘোরেন এবং বিভিন্নভাবে সারাদিন সারা তদবির করেন। তারপর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আপনি দেখেছেন কদিন আগে যে ধরা পড়েছে, একটি ঘটনা ধরা পড়েছে, এরকম ঘটনা হাজার হাজার শয়ে শয়ে ঘটেছে। সুতরাং এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আমরা কিন্তু সব ক্ষেত্রে হতাশ হয়েছি। আমাদের ধরুন 71-এর পর আমাদের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। যে গণতন্ত্র যে আমরা লড়াই করেছিলাম, আমাদের পূর্বসূরীরা লড়াই করেছিলেন, সেই গণতন্ত্র বাকশাল কায়েমের মধ্য দিয়ে হত্যা করা হলো। তারপর ধরুন আমরা গণমাধ্যমের কর্মী,
আমরা কথা বলতে চাই, সেই গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র 4টি। তারপর 90-এর আন্দোলনে আমি ছিলাম, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আন্দোলনে আমরা মিছিল সমাবেশ করেছি। 90-এর পরে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল যে গণতান্ত্রিকভাবে পুরো দেশটি চলবে, সেটি কি চলেছে? চলবে নাই তো। আপনি বিশ্ববিদ্যালয়ের শুধু ভিসি নিয়ে কথা বলি, ইভেন স্বৈরাচার এরশাদের আমলেও অনেক যোগ্য ব্যক্তি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি হতেন। আমরা 90-এর পরে কি দেখলাম? দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ করা হচ্ছে। এই যে আওয়ামী লীগের আমলে এক ভিসি ছিলেন, এক লাইন বাংলা শুদ্ধ উচ্চারণ করতে পারেন, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছিলেন। তো এই অবস্থাতে আমরা দেখেছি, এবং এবার আমাদের খুব আশা ছিল যে ছাত্ররা এবার ভালো ভালো কথা বলেছে, আমাদের স্বপ্ন দেখিয়েছে। এত বড় একটা 71-এর পরে এত বড় আন্দোলন তো হয়নি, কিন্তু আমরা হতাশ হচ্ছি এই কারণে। দেখুন ছাত্ররা কি দেখেছি আমরা, 52 ভাষা আন্দোলনের পরে তার টেবিলে ফিরে গেছে, তারপর 71-এর মুক্তিযুদ্ধের পর টেবিলে ফিরে গেছে, পড়াশোনায় ফিরে গেছে, তারপর 90-এর আন্দোলনের পর পড়াশোনায় ফিরে গেছে। কিন্তু এবার আমরা দেখলাম আমাদের বন্ধুরা সচিবালয়মুখী হয়েছে, টেবিল মুখে হয়নি। কিন্তু এটি তারপর আমরা আশা করছিলাম ভালো কিছু হবে। বিভিন্ন জায়গায় যে ছাত্র প্রতিনিধি আছে বিভিন্ন মন্ত্রণালয়, কেন হোয়াই তারা কিন্তু দুর্নীতির মৎসব চালাচ্ছে, এটা কিন্তু সব মানুষ জানে। সুতরাং হতাশ আমরা হয়েছি, বাট এই হতাশা কাটিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। কিন্তু অনেকেই তো বলছে যে তরুণরা যদি ব্যর্থ হয়, আসলে আগামীর বাংলাদেশটা আমাদের জন্য খুবই টাফ হবে। তরুণরা অলরেডি ব্যর্থ হয়ে গেছে। তারা এত প্রশ্নের জন্ম দিয়েছে, এক একজন চেহারা চকচক করে, আপনি দেখবেন। তারা এত বিশাল গাড়ি বহন নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন প্রোগ্রামে যায়, তারপরে যে বিভিন্ন ঘটনা মাঝে মাঝেই ধরা পড়ে, পুলিশ অপরাধী ধরলে ছাড়িয়ে আনে আমাদের তরুণ বন্ধুরা। এই যে কদিন এক গুলশানের ঘটনা ঘটলো, 10 লাখ টাকা আগে এনেছে, আরও বাকি টাকা আনতে আবার গিয়েছে। এটি একটি ঘটনা ধরা পড়েছে। ইভেন এখন যে পুলিশের অভিযান চলছে, আমার কাছে একজন অভিযোগ করেছে আওয়ামী লীগের নানা লোক ধরা হচ্ছে, তাদেরকে বিশেষ কৌশলে আমাদের তরুণ বন্ধুরা ছাড়িয়ে দিচ্ছে। সুতরাং এটি তো হওয়ার কথা ছিল না, এটা খুব দুর্ভাগ্যজনক। আর্থিক কেলেঙ্কারি তারা যে নানাভাবে ঘটিয়েছে, এরপর আশা করার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। বাট তারপর তো আমাদের বাঁচতে হবে। আমরা আশা করতে চাই আমাদের দেশটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাক, সেটি আশা করতে চাই। সুতরাং আগামী দিনগুলোতে গণতান্ত্রিক দলগুলো যে লড়াই করেছে, তারা একটি অবস্থা বাংলাদেশে নিয়ে যাবে বলে মনে করি। আপনি মনে করেন? দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম যে সরকারে গেলে কি করবে বিএনপি, জানতে চাচ্ছেন কূটনীতিকরা। তারেক রহমানের সাথে বেশ কয়েকজন কূটনীতিকের বৈঠক হয়েছে। ক্ষমতায় গেলে কি করবে, এই ব্যাপারে বিদেশি কূটনীতিকদের জানানো আসলে কেন প্রয়োজন? না, দেখুন আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো, আমাদের বিদেশি সাহায্য নেবে অনেক ক্ষেত্রে। সুতরাং জানাটা কি বলে যে, আর আমাদের সেখানে যে যারা রাজনীতি করেন অনেক সময় থেকে গণতান্ত্রিক মানসিকতা থাকে না। সুতরাং বিদেশিরা যদি জানতে চান, এটা দোষের কিছু বলে আমি মনে করি না। তো সেক্ষেত্রে কি বিদেশের কি আশ্বস্ত করেই বিএনপি ক্ষমতায় যেতে চায়? না, অবশ্যই আশ্বস্ত করে না, বাট তাদেরকে ইনফর্ম করলো যে এটি আমরা করতে। আর যখন একজন রাষ্ট্রদূত জনাব তারেক রহমান বা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে দেখা করেন, তারা নিশ্চয়ই জানতে চান যে দেশের অবস্থা কী, বা তোমরা ক্ষমতায় আসতে কী করতে চাও। তখন হয়তো দলের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই করতে চাই, এই করতে চাও। আরেকটি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় আসলে নিউজ করেছে যে ব্যবসার অনিশ্চয়তার মেঘ কাটবে নির্বাচনটা হলে। এখন বিনিয়োগে কিছুটা স্থবিরতা রয়েছে এই বর্তমান সরকারের আমলে। আপনি কি মনে করেন গণতান্ত্রিক সরকার আসলে আসলেই ব্যবসার অনিশ্চয়তাটা কাটবে? ব্যাংকগুলোর যে অবস্থা শেখ হাসিনা সরকার করে রেখেছিল, সেই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়িয়ে শক্তভাবে পরিচালনা করতে পারবে? হ্যাঁ, আমি আশা করি করবে। কারণ ব্যাংকগুলো অলরেডি যে লুটপাট শুরু হয়েছে, সেটি তো বন্ধ হয়েছে এই সরকারের আমলে। সুতরাং আর আপনি যে বিনিয়োগের কথা বলেছেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, সবাই কিন্তু বসে আছে। এই সরকারটি তো স্বল্প মেয়াদী, আসলে একটা স্থায়ী সরকার আসুক, যারা 5 বছর দেশ শাসন করবে, সেই সরকারটি আসলে আমি দেখে শুনে তারপর বিনিয়োগ করবো। আমার বিনিয়োগটা যেন ঝুঁকির মধ্যে না পড়ে। আমি বিনিয়োগ করলাম, সরকার বিদায় নিল, অন্য ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো, সেই অবস্থা থেকে বিনিয়োগ করতে চায় না। সুতরাং দেশি বিদেশি বিনিয়োগ গণতান্ত্রিক সরকার যারাই ক্ষমতায় আসুক, তখন কিন্তু করার জন্য আশ্বস্ত হবে। আরেকটি খবর অনেক পত্রিকায় এসেছে, সেটা হলো যে গতকালকে একটা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন মারা গেছে ওমান প্রবাসী একজনকে আনতে গিয়ে। আমরা নানান সংস্কারের কথা বলি, এই সড়ক দুর্ঘটনার বিষয়টা নিয়ে কি আমরা খুব বেশি গুরুত্ব দিই? এই বিষয়টা কিন্তু কখনোই রোধ করা সম্ভব হচ্ছে না, এবং রিপোর্টে এসেছে যে চালক ঘুমাচ্ছিলেন। শুনুন, ফার্স্ট ওয়ার্ল্ডে কি যদি 8-10 মাইলের দূরত্বে কেউ গাড়িতে যায়, চালক কিন্তু চেঞ্জ হয়। নির্দিষ্ট দূরত্বের পরে দেখবেন যে চালক আরেকজন চেঞ্জ হয়েছে। আমাদের এখানে আমরা নানা সময় বলেছি নানা কথা। যেমন শাহজাহান খান বলেছিলেন, আওয়ামী লীগের আমলে যিনি মন্ত্রী ছিলেন,
যে ছাগল গরু চিনলেই হলো নাকি এরকম একটা কথা বলেছিলেন। তাহলে ড্রাইভার হওয়া যাবে। তাহলে ড্রাইভার হয়ে যাবে। ইলিয়াস কাঞ্চন একজন চিত্রনায়ক, তিনি তাকে কি বলে যে তার বিরুদ্ধে মিছিল হয়েছে, কারণ তিনি সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেন। ওই সময় নানা ধরনের, ওই আমলে ড্রাইভার যাদের যোগ্যতা নেই তারা সার্টিফিকেট পেয়েছে। শুধু ওই সময় হয়েছে তা না, সবসময় এটা হয়ে আসছে। অপ্রাপ্তবয়স্ক অনেক ড্রাইভার আমি দেখি যে অপ্রাপ্তবয়স্ক, এবং এই ড্রাইভার দেখলাম কি বলে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায়। আরেকটি কথা এই সুযোগে বলে, আজকে সকালে আমি আলাপ করতেছিলাম আমার স্ত্রীর সঙ্গে, যে সব মানুষ মিলে কেন আনতে যেতে হবে, এই আমাদের নিজেদের একটু কিছুটা কি বলে যে সচেতন থাকা উচিত। যে পরিবারের সবাই, ইভেন নানি পর্যন্ত নিয়ে গেছে, এটি সে হওয়া উচিত। এটা একটা পারিবারিক বন্ধনও বলতে পারেন, আবেগের জায়গায় বন্ধন। বা সেটা আপনি দেখুন যে নোয়াখালী থেকে ঢাকায় আসছে এদের এই ভদ্রলোক তো যাবেন বাড়িতে, তিনি আজ সব হারালেন। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটি রোধের সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। ইলিয়াস ভাই, আমার সময় একেবারেই শেষ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ফ্রন্ট পেজ অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।